আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আসলে আজকে যারা বিসিএস ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তাদের মনের অবস্থা খুব একটা ভালো থাকার কথা না। কারণ গত ১০ থেকে ৪৭ প্রায় ৩৭টা বিসিএস এই লম্বা বিসিএস এর মধ্যে আজকের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছে সেটা বেশ কঠিন এবং স্ট্যান্ডার্ড বলা যায়। এভারেজ সবারই কম বেশি মোটামুটি হয়েছে। আর যাদের ভালো হয়েছে তারা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন। ওকে, চলুন আজকে আমরা প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যা সহ বিশ্লেষণ করব এবং নিজেও একজন চাকরি প্রার্থী হিসেবে প্রশ্নটা কেমন ছিল সেটা একটু যাচাই বাছাই করব। আমিও প্রশ্ন দেখেছি এবং নিজেও প্র্যাকটিস করেছি। বেশ কঠিন বা স্ট্যান্ডার্ড যেটা বলেন, তবে খুব ক্রিয়েটিভ প্রশ্ন ছিল। বিষয়গুলো খুব বিস্তারিত না জানলে আসলে পাওয়াটা বেশ কষ্টসাধ্য। ওকে, চলুন আমরা শুরু করি। কথা বুঝে গেছে? ওকে, আজকে আমরা সাউন্ড কোয়ালিটি একটু চেঞ্জ করছি। ওকে, আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চলুন আমরা শুরু করি প্রিলিমিনারি টেস্ট। আমরা প্রশ্নটা প্রিন্ট করে নিয়েছিলাম, এর উপর প্র্যাকটিস করেছি। এই যে দেখুন, আসলে প্রশ্নটা বেশ ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল। বিশেষ করে গণিত, বাংলা, আইসিটি এবং আন্তর্জাতিক সাধারণ জ্ঞানগুলো সবকিছু মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল। আমরা তাহলে শুরু করি। ৪৭তম বিসিএস প্রিলিমিনারির ব্যাখ্যা, প্রশ্নর ব্যাখ্যা খুব দ্রুত সময়ের মধ্যে রিসেন্ট পাবলিকেশন করে দিয়েছে, অনলাইন থেকে সেটা সংগ্রহ করেছি। রিসেন্ট পাবলিকেশনকে অসংখ্য ধন্যবাদ যে দ্রুত সময়ের মধ্যে তারা ব্যাখ্যা সহ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। চলুন চাকরি প্রার্থী হিসেবে আমার অভিজ্ঞতাগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আমরা বাংলা থেকেই শুরু করি। আসলে বাংলা যে গতানুগতিক ধারা বা প্রশ্নের যে প্যাটার্ন, সেই প্যাটার্নের বাইরে থেকে এবার বেশ ক্রিয়েটিভ প্রশ্ন করেছে। এর জন্য এক পর্যায়ে আসলে পিএসসির প্রশংসা করব কিনা বুঝতে পারতেছি না। কারণ আমিও চাকরি প্রার্থী, প্রশ্ন দেখে আমারও মাথা ঘোরার মতো অবস্থা। যারা ৩-৪ বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছেও বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন মনে হবে এটি। আর যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন ১ বছর বা ৬ মাস, তাদের জন্য এটা আসলে খুব একটা বোধগম্য হবে না। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। তাহলে ১ নম্বর প্রশ্ন হচ্ছে, এবার একটু জুম করে নিই সহজ হবে। ওকে, আমরা শুরু করি। প্রথম প্রশ্ন বাংলা। লুই ভন গ্রো এ পুছি যান, এখানে ভনই শব্দের অর্থ কি? আসলে সেন্টেন্সটা অর্থ বোঝাটাই বেশ কষ্টসাধ্য বিষয়। তারপরেও এখানে রিসেন্ট সলিউশন এরা খুব সুন্দর করে একটা ব্যাখ্যাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রাচীন যুগ থেকে মনে হচ্ছে এই একটা প্রশ্ন এসেছে, আর মধ্যযুগ থেকেও এসেছে। আমরা পার্ট বাই পার্ট বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।
ওকে, প্রথম প্রশ্ন আমরা পড়ে ফেলেছি। লুই ভনি শুরু পুছি যান। এখানে ভনি শব্দের অর্থ উত্তর হচ্ছে বলে। তাহলে ব্যাখ্যাটা আমরা পড়ে নিই। লুই ভনি গুরু পুছি যান, যার অর্থ হলো লুই বলেন গুরুকে জিজ্ঞেস করে জানো। এখানে ভনি শব্দের অর্থ বলেন। চর্যাপদের প্রথম পদ থেকে নেওয়া একটি পঙ্ক্তি। তাহলে আমরা কি জানলাম যে এটা হচ্ছে চর্যাপদের প্রথম পদ থেকে নেওয়া একটি পঙ্ক্তি। এই পঙ্ক্তিটি চর্যার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য শুরুর প্রয়োজনীয়তার কথা বলে। জাস্ট মিনিট। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি? ডি প্রণয় খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 3টি খণ্ড রয়েছে। যারা বিস্তারিত পড়েছেন সেগুলো তারা পারবেন অবশ্যই। আসলে এখানে বিষয়গুলো হচ্ছে বিস্তারিত জানতে হবে, ডিটেলস না জানলে আসলে পড়াটা বেশ কষ্টসাধ্য বিষয় হবে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 13টি খণ্ড রয়েছে। প্রথম খণ্ড জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, সত্যখণ্ড, বৃন্দাবন খণ্ড। ওকে, আফসানার কথা কি ক্লিয়ার এখন? ওকে, কথা ক্লিয়ার যদি না শোনা যায় একটু কাইন্ডলি হেডফোন ব্যবহার করবেন, তাহলে ভালো শোনা যাবে আশা করি। তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো দাগিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। 3 নম্বর প্রশ্ন, বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে। আচ্ছা, ওকে, সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, আস্তে আস্তে ওটা ঠিক হবে ইনশাল্লাহ। এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসি। মনোয়েল দা আসম প্রসাহ অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? 9 থেকে 10 বছর। আসলে এটা পুরোই গভীর থেকে প্রশ্ন, এটা কারো ধারণার বাইরে যে এটা কোথা থেকে হবে বা আসবে। এবার 3 নম্বর প্রশ্নে আমরা উত্তরটা হচ্ছে বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলা থাকে। বিবৃত মানে যে, ব্যাখ্যা করি, যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখ বিবর বিবৃত বা প্রসারিত হয় তাকে বিবৃত স্বরধ্বনি বলে। বিবৃত স্বরধ্বনি দুইটি অ এবং আ। ওকে, আমরা একটু সাউন্ড চেক করে নিলাম, আসলে হয়তো একটু প্রবলেম হতে পারে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এরপর আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাই। আচ্ছা, 4 নম্বর প্রশ্নের ব্যাখ্যাটা আমরা একটু পড়ে নিই। 4 নম্বর প্রশ্নের ব্যাখ্যা আছে, বাংলা ভাষা প্রথম ব্যাকরণে বাংলাদেশের গাজীপুর অঞ্চলে রচিত উল্লেখ্য পর্তুগিজ পাদ্রী মনোয়েল দা আসম প্রসাহ 287 বছর আগে 1734 সালে এই ব্যাকরণ বই লেখা শুরু করেন। বইটি ছাপা হয় 1743 সালে। আসম প্রসাহ বইয়ের অংশবিশেষ 1931 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন এবং শহীদ কুমার চট্টোপাধ্যায় 2018 সালে প্রকাশ করে বাংলাদেশ সাভারের গণবিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী গ্রামের সাধু নিকোলাসের ধর্মপল্লীতে বসেই বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেছেন আসম প্রসাহ। ওকে, এরকম আসলে অনেক প্রশ্ন আছে যেগুলো একটু গভীর থেকে প্রশ্ন হয়েছে, এগুলো পড়াটা একটু বেশ ক্রিটিক্যাল টাফ। এবার 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। আলালের ঘরের দোলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? মাসিক পত্রিকায়। আসলে এটাও পড়ার মধ্যেই, এটা একটু বিস্তারিত যদি কেউ পড়ে থাকে অবশ্যই পারবে।
এর ব্যাখ্যা হচ্ছে পারিজাত মিত্রের আলালের ঘরে দোলাল উপন্যাসটি তার প্রতিষ্ঠিত মাসিক পত্রিকায় 1854 সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে 1858 সালে গ্রন্থাকারে প্রকাশ পায়। পরবর্তীকালে হীরালাল মিত্র কৃত এর নাট্যরূপ বেঙ্গল থিয়েটারে মঞ্চস্থ হয় এবং 1875 সালে জানুয়ারি মাসে উপন্যাসটির ইংরেজি অনুবাদের নাম হল দ্য স্পয়েলড চাইল্ড। ওকে, আমাকে একটু সময় দেবেন, আসলে স্পিকারে একটু সমস্যা হতে পারে। ওকে, আন্তরিকভাবে দুঃখিত, একটু সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটা কোন কবিতার অংশ? এটা পরার্থে কবিতার অংশ। কবি কামিনী রায় রচিত পরার্থে কবিতা হতে চরণ দুটি কবি কামিনী রায় রচিত পরার্থে কবিতা হতে চরণ দুটি চয়ন করা হয়েছে। এবার 7 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? এটা আসলে জানাশোনার মধ্যে এটা কমন প্রশ্ন। অগ্নিবীণা, শুধু অগ্নিবীণা কাব্যগ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি, তাছাড়া বাকি গ্রন্থগুলো বিষয়বাসী, চন্দ্রবিন্দু, ভাঙার গান এগুলো ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে। পরের প্রশ্ন, জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? এটি কমন প্রশ্ন, এটা আশা করি যারা পড়াশোনা করে মোটামুটি পারবে। রাখালি কাব্যগ্রন্থের। কবর কবিতাটি কবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি। এটি প্রকাশ পায় 1927 সালে। কাব্যগ্রন্থের অন্তর্গত রয়েছে। কবিতাটি প্রথম ছাপা হয় কল্লোল পত্রিকায়। তার ছাত্রাবস্থায় এই পত্রিকাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে তালিকাভুক্ত হয়। গৌরী প্রাকৃত বলতে বোঝায়, কি বোঝায়? ওকে, এই প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন। গৌরী প্রাকৃত বলতে কি বোঝায়? প্রশ্নটা হবে এরকম, হ্যাঁ? তাহলে অপশনগুলোর মধ্যে উত্তর হবে এ, গৌড়ী অঞ্চলের মুখের ভাষা। গৌড়ী প্রাকৃত বলতে গৌড়ী অঞ্চলের মুখের ভাষাকে বোঝায়। গৌড়ী প্রাকৃত ছিল মধ্য ভারতীয় এক প্রাকৃত ভাষা, যা মূলত গৌড় অঞ্চলের, বর্তমান বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চল তথা প্রাচীন গৌড় প্রচলিত ছিল। ওকে, একটু ব্যাখ্যা আছে, এগুলো আর পড়ছি না। বাংলা ও কামরূপী উপভাষার মূল উৎস ছিল গৌড়ীয় প্রাকৃত। এটা ব্যাখ্যা থেকে আগামী বিসিএস গুলোতে ব্যাখ্যা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবার 10 নম্বর প্রশ্ন, গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কি? গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে শব্দার্থ পঞ্জি। এটা মুখস্থ বিদ্যা, এটা হচ্ছে পরিভাষা থেকে এসেছে প্রশ্ন। হ্যাঁ, রাইট। গ্লোসারি এখানে দেওয়া আছে ব্যাখ্যাটা। এরপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ঐক্যমত্য শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? ঐক্যমত্য শব্দটি উত্তর হবে মতের ঐক্য এভাবে সমাস সাধিত করলে। মতের ঐক্য এভাবে সমাস সাধিত করলে ঐক্যমত্য শব্দটি কোনো বিবেচনায় অশুদ্ধ হবে না, মানে শুদ্ধ হবে। ওকে, এবার 12 নম্বর প্রশ্ন হচ্ছে, 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল বানানের নিয়ম প্রণয়ন করা। বানানের নিয়ম প্রণয়ন করা। ওকে, এরপর 13 নম্বর প্রশ্ন, স্বরবর্ণের শেষে, আগে উত্তর বলে ফেলছি। 13 নম্বরের প্রশ্ন হবে, অভিধানে অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায়? স্বরবর্ণের শেষে। এই তিনটি বর্ণের অবস্থান সাধারণত স্বরবর্ণের শেষে হবে।
এবার 14 নম্বর প্রশ্ন, পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না। উত্তর হবে শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না। পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না। আসলে এটা উম, আহ, উত্তরগুলো দেখা যাচ্ছে এক এক যারা উত্তরণ বা বিসিএস কনফারেন্স বিদ্যাবাড়ি আহ, একটু মতবিরোধ থাকতে পারে বেশ কিছু উত্তর নিয়ে। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যদি কোনো কারণে ভুল হয় তাহলে ক্ষমা করবেন। এবার 15 নম্বর প্রশ্ন, গদ্যালিকার প্রবাহ বাগধারার গদ্দল শব্দের অর্থ কি? এটা বিগত সালের প্রশ্ন থেকে এসেছে। এটা আম, আশা করি কম বেশি সবাই পেরেছে। 16 নম্বর প্রশ্ন, এমন প্রীতি কভু নাহি দেখি শুনি পরাণে পরাণ বান্ধা আপনা আপনি, কার লেখা? চণ্ডীদাস। চণ্ডীদাসের একটি উক্তি। চণ্ডীদাসের কিছু বিখ্যাত উক্তিও রয়েছে। তার মধ্যে এই ব্যাখ্যা থেকে আগামী পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা ব্যাখ্যা থেকে বাকি উক্তিগুলো দেখি। শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ বড়, তাহার উপরে নাই। এটাও পড়ার মধ্যে। এই যে ঘরের বাইরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসা যাই, এ ঘরে রজনী মেঘের ঘটা কেমনে আইলো বাটে, আঙিনার মাঝে বধূয়া ভিজিছে দেখিয়া পরাণ ফাটে। এই ই থেকে আগামীতে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি ব্যাখ্যা থেকে। এবার 17 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ। ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে মানে ফোর্ট উইলিয়াম কলেজের যারা আহ, বাংলা বই রচনা করেছেন বা বাংলা প্রভাষক বা পণ্ডিতগণ ছিলেন, তারা যে বইগুলো রচনা করেছেন সেগুলো হচ্ছে তাদের মৌলিক গ্রন্থ। যেমন চণ্ডীচরণ মুন্সী রচনা করেছেন তোতা ইতিহাস, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেছেন 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা, তারিণীচরণ মিত্র রচিত ওরিয়েন্টাল ফেবুলিস্ট। এইগুলোর থেকে আগামীতে প্রশ্ন সমূহ সম্ভাবনা রয়েছে। এবার হরপ্রসাদ রায় রচিত পুরুষ পরীক্ষা, সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম? বাংলা কাব্য। এটা যারা বাকি তিনটা সাহিত্যকর্মের সম্পর্কে ধারণা থাকবে সেটাই, যেমন শেষের কবিতা উপন্যাস, নদী ও নারী উপন্যাস, কাব্য, এগুলো আসলে যেগুলো জানা থাকবে, যদি বাকি তিনটা অপশন জানা থাকে তাহলে আপনি এটা উত্তর করতে পারবেন। এবার 9 নম্বর প্রশ্ন, বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপব্যয় বলা যায় না কেন? ওকে, বিরাট শব্দটি হাটকে বিশেষায়িত করেছে, উত্তর হবে এটি। এটা আসলে বেসিক, আপনার যদি বেসিক ভালো থাকে এই প্রশ্নগুলো আসলে বোঝা সহজ হবে। এই জন্য বাংলা হোক বা যে কোনো সাবজেক্ট হোক, প্রতিটি সাবজেক্টের বিষয়গুলো আসলে খুব সুন্দর করে জানতে হবে। তাহলে প্রশ্নটা ছিল, বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? অপপ্রয়োগ বলতে আসলে ভুল প্রয়োগ এরকম কিছু বোঝায়। কারণ হচ্ছে এটা আসলে শুদ্ধ, বিরাট শব্দটি হাটকে বিশেষায়িত করছে, এই কারণে হচ্ছে এটা শুদ্ধ, এটা অপব্যয় ঘটেনি। যদি অশুদ্ধ হতো তাহলে অপব্যয় ঘটত। এবার 20 নম্বর প্রশ্ন, অজর শব্দের বিপরীত কোনটি? ব্যাধিগ্রস্ত। অজর শব্দের বিপরীত শব্দ ব্যাধিগ্রস্ত, এটা আমার জানা নাই, জানা ছিল না, পড়ার বাইরে। এগুলো আসলে এক্সেপশনাল কিছু প্রশ্ন থাকে যেগুলো অনেকে পারবে না, আবার অনেকেও যারা ডিটেলস জানে আর বাংলা সাবজেক্ট নিয়ে যারা পড়বে তারা পাওয়ার সম্ভাবনা বেশি। এরপর 21 নম্বর প্রশ্ন, ব্যাঙ শব্দটি অনেশ্বর দিয়ে লিখতে হবে কারণ?
অনেশ্বর, হসন্ত উচ্চারণ অনেশ্বর হবে। উত্তর হবে 22 নম্বর প্রশ্ন, সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না। এই বাক্যে কি কারণে ত্রুটিপূর্ণ? কি কারণে ত্রুটিপূর্ণ? এই বাক্যটা মানে কি কারণে ভুল বা ত্রুটিপূর্ণ এটাই বোঝাচ্ছে। উত্তর হবে অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি। এটা অর্থ অনুযায়ী সঠিক মানে শব্দের প্রয়োগ হয়নি। সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না। ওকে, এরপরের প্রশ্নে আমরা চলে যাই। 23 নম্বর প্রশ্ন, নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে, এখানে নিত্য শব্দটি প্রতিশব্দ কোনটি? নিত্য বলতে সাধারণত আমরা কি বুঝি? যে নিত্য সমাস বা কি বলে, যে প্রতিনিয়ত যেটা ঘটে সেটাকেই সাধারণত আসলে নিত্য বোঝাই, অহরহ। এই জন্য উত্তর হবে অহরহ। আমরা 24 নম্বর প্রশ্নে চলে যাই। আমরা একটু দ্রুত আগাবো যাতে অল্প সময়ের মধ্যে আমরা সবগুলো প্রশ্ন পড়ে শেষ করতে পারি। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে? কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুসারে। বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুসারে, অর্থাৎ কর্তা ও ক্রিয়া অনুযায়ী হচ্ছে বাক্যের শব্দগুলোর পদবিন্যাস হয়। 25 নম্বর, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে? জামাল চৌধুরী। তাহলে 25 নম্বর, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে? জামাল চৌধুরী। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক ছিলেন জামাল চৌধুরী। এরপরে যে কিছু ব্যাখ্যা দিয়ে আছে, এই ব্যাখ্যা থেকেও প্রশ্ন আসবে, দেখি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। বাংলা সাহিত্য ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? পাদ্রী মানুয়েল দ্য সম্পোসাও। ওকে, ভোকাবুলারি ফস্টার। বাংলা ভাষার অভিধান, এটা ইম্পর্টেন্ট, উইলিয়াম কেরি। শব্দমঞ্জুরি কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বঙ্গীয় শব্দকোষ হরিচরণ বন্দ্যোপাধ্যায়। প্রথম বাংলা চেষ্টা বা সমর্থক শব্দ অশোক মুখোপাধ্যায়। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এইগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, আগামী পরীক্ষাগুলোতে, যে কোনো চাকরি পরীক্ষাগুলোতে আসতে পারে। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান আহমেদ শরীফ। বাংলা একাডেমি ইংরেজি বাংলা অভিধান লিখেছেন জিল্লুর রহমান সিদ্দিকী। প্রমিত বাংলা বানান অভিধান জামিল চৌধুরী। এটাই প্রশ্নে এসেছে। সমকালীন বাংলা ভাষার অভিধান আবু ইসাক। ঐতিহাসিক অভিধান মনজুরুল রহমান। 26 নম্বর প্রশ্ন, কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? অন্নদা মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র রয়েছে। অন্নদা মঙ্গল কাব্যের বিখ্যাত চরিত্র হচ্ছে ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি হচ্ছে অন্নমঙ্গল ঐতিহাসিক চরিত্র। এই যে একটা বিখ্যাত উক্তি আছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? পদ্মাবতী। এটা নিয়ে আসলে কনফিউশন রয়েছে যে আসলে কোনটা হবে। পদ্মাবতী, যেহেতু রিসেন্ট পাবলিকেশন পদ্মাবতী দিয়েছে, এটাকে আমরা উত্তর ধরে নিলাম। তুরস্ক ভ্রমণ কার লেখা? ইসমাইল হোসেন সিরাজি। এটা এই যে গত 6 মাসে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানের একটা ব্যাখ্যা থেকে প্রশ্ন এটা দেখলাম এসেছে, এটা আমার পড়া ছিল। ইসমাইল হোসেন সিরাজি ছিলেন ঊনবিংশ বিংশ শতকের শুরুর দিকে একজন বিশিষ্ট মুসলিম সাহিত্যিক ও জাতীয়বাদী চিন্তাবিদ। 1912 সালের বলকান যুদ্ধে তিনি ভারতীয় চিকিৎসক দলের সাথে তুরস্ক সফর করেন। আসলে আপনারা যখন পড়বেন বা প্রশ্ন সমাধান করবেন তখন অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো এভাবে ব্যাখ্যা সহ পড়বেন, তাহলে দেখবেন যে অনেক প্রশ্ন বিস্তারিত জানা থাকলে উত্তর করতে সুবিধা হবে এবং পারবেন। তাহলে তিনি তুরস্কে সফর করেন 1912 সালে, তুরস্কে সফর করেন। এই তুরস্ক ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তুরস্ক ভ্রমণ গ্রন্থটি রচনা করেন 1910 সালে। এতে তিনি মুসলিম বিশ্বের সংকট, তুর্কি সমাজ সংস্কৃতি, যুদ্ধ পরিস্থিতি এবং মুসলিম জাগরণের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেছেন।
এবার 29 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে? অস্তিত্ববাদ। চাঁদের অমাবস্যা উপন্যাসের কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে? আসলে চাঁদের অমাবস্যা এই উপন্যাসটি যদি কারোর বিস্তারিত পড়া থাকে তাহলে উত্তর করতে এটা সুবিধা হবে যে এটার কি রূপায়ণ ঘটেছে। অস্তিত্ববাদ আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই। সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা একটি মনস্তাত্ত্বিক উপন্যাস যা 1964 সালে প্রকাশিত হয়। এই পরের পরীক্ষাগুলোতে এরকম আসতে পারে যে সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা কত সালে প্রকাশিত হয়? 1964 সালে সাধারণত এরকম এসে থাকে। এটি তার দ্বিতীয় উপন্যাস এবং লাল সালু উপন্যাসের 14 বছর পর এটি প্রকাশিত হয়। এই যে লাল সালু এটি শহীদুল্লাহর আরেকটি বিখ্যাত উপন্যাস। এরকম আসে যে লাল সালু উপন্যাস কে লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। আসলে আমি একটু বারবার সাউন্ড চেক করে নিচ্ছি যে ঠিক আছে কিনা, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ ভবিষ্যতে সাউন্ড কোয়ালিটি আরো ভালো হবে ইনশাল্লাহ। 30 নম্বর প্রশ্ন, প্রভাত ফেরির মিছিল যাবে ছড়ার ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমীরের কন্যা। কার লেখা? আল মাহমুদ। আল মাহমুদের লেখা। প্রভাত ফেরি মিছিল যাবে এই যে কবিতাটি এটি আল মাহমুদের লেখা। তাহলে আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই। এগুলো আল মাহমুদের লেখা 21-এর কবিতা থেকে নেওয়া হয়েছে। আল মাহমুদের লেখা 21-এর কবিতা। 21-এর কবিতা আসলে 1952 সালে ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই রচিত। কবিতাটি ভাষা আন্দোলনের স্মৃতিকে কেন্দ্র করে রচিত। এই যে যে জিনিসটা বললাম, এখানে প্রভাত ফেরি, ফুলের বন্যা, বিষাদ গীতি সবকিছুই 21 ফেব্রুয়ারির শহীদদের স্মরণের প্রতীক হয়ে এসেছে। আল মাহমুদ একদিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, অন্যদিকে তিতুমীরের কন্যা প্রতীকের মাধ্যমে সংগ্রামী চেতনা, জাতির আত্মত্যাগী উত্তরসূরিদের কথা স্মরণ করেছেন। পরের প্রশ্নে চলে যাই। 31 নম্বর, হরফের ছড়া কার লেখা? বর্ণ শিকার বই। ফররুখ আহমেদ। হরফের ছড়া ফররুখ আহমেদ। আমরা জানি যে মুসলিম রেনেসাঁর কবি বা মুসলিম জাগরণের কবি হচ্ছে ফররুখ আহমেদ। ফররুখের আহমেদের বাড়ি আমার নিজ জেলা মাগুরাতে, এই জন্য তার সম্পর্কে মোটামুটি বিস্তারিত আমাকে জানতে হয়েছে। বেশ কয়েকটা ভাইবাও দিয়েছি। আহ, সে কারণে আসলে নিজ জেলার ঐতিহ্য সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন। এখান থেকে ভাইভাতে প্রায় প্রশ্ন করে থাকে। তাহলে আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই। হরফের ছড়া একটি বর্ণ শিক্ষার বই যার রচয়িতা ফররুখ আহমেদ। বিষয়বস্তু বর্ণমালা ও অক্ষর শেখানোকে সহজ আনন্দময়ী করার জন্য ছড়া আকারে রচিত এটি। আমরা একটু ফররুখ আহমেদ সম্পর্কে একটু জানি। ফররুখ আহমেদ মূলত ধর্মীয় ও জাতীয়তাবাদী কবিতার জন্য বিখ্যাত হলেও শিশুদের জন্য তিনি একাধিক বই লিখেছেন। হরফের ছড়া অন্যতম তার মধ্যে অন্যতম, যা শিশুদের প্রথম অক্ষরজ্ঞানকে সহজ, ছন্দময় আর আকর্ষণীয় করে তোলে। পরের প্রশ্নে চলে যাই। 32 নম্বর, রক্তকরবী নাটকের অন্তর্গত বিষয় কি? পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো। পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো। রক্তকরবী রবীন্দ্রনাথের একটি সাংকেতিক নাটক, 1926 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের আরো বেশ কিছু নাটক রয়েছে। বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, তাসের দেশ। এই যে বিসর্জন, তাসের দেশ, চিরকুমার সভা, ডাকঘর, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো যে কোনো পরীক্ষায় আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ, নাটক কোনটি, বা এই এই নিচে বর্ণিত সরি গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি খেয়ে নিই। 33 নম্বর, মীর মোশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? উত্তর হবে ডি, বিবি কুলসুম তার প্রথম স্ত্রী। এটা আসলে আহ, তিনটা আহ, মীর মোশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়, এটা আসলেই
চারটা যে অপশন, এই অপশন সম্পর্কে জানা না থাকলে উত্তর করাটা বেশ কষ্টসাধ্য বিষয় হবে। আমরা একটু ব্যাখ্যা দেখে দিই। মীর মোশাররফ হোসেন মাত্র 18 বছরে বয়সে তার পিতৃবন্ধুর কন্যা আজিজুন নেসার সাথে বিয়ে হয়। মীর মোশাররফ হোসেনের প্রথম বিবাহ সুখে হয়নি। এর 8 বছর পর তিনি সাঁওতা গ্রামের এক বিধবার কন্যা কালী ওরফে কুলসুম বিবিকে বিবাহ করেন। এই বিবাহের কারণে তার প্রথম স্ত্রীর সাথে মনোমালিন্য আরো তীব্র হয়। দেখে দিই। মীর মোশাররফ হোসেন মাত্র 18 বছরে বয়সে তার পিতৃবন্ধুর কন্যা। 34 নম্বর প্রশ্ন। জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? রূপসী বাংলা। আসলে জীবনানন্দ দাশ যখন মারা যান, তার মৃত্যুর পর রূপসী বাংলা কাব্যগ্রন্থ রচিত হয়। জীবনানন্দ দাশ এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটি পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি আকারে আবিষ্কৃত হয় এবং 1957 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। আরেকটি খুবই বিখ্যাত উক্তি, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। এটা আসলে খুব বিখ্যাত একটি উক্তি। এটি আহ, বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা উপন্যাসের উক্তি। আমরা একটু ব্যাখ্যা দেখে নিই। কপালকুণ্ডলা বঙ্কিম চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস। বঙ্কিমচন্দ্র 1838 সালে জন্মগ্রহণ করেন এবং 1894 সালে মৃত্যুবরণ করেন। এই ব্যাখ্যাগুলো আসলে আপনি যখন প্রশ্ন সমাধান করবেন, ব্যাখ্যাগুলো সহ পড়লে অনেক জিনিস রিভিশন হবে এবং বারবার একই টপিক যখন পড়া হবে তখন এটা লং টার্ম মেমোরিতে চলে যাবে। এই কপালকুণ্ডলা আন্তরিকভাবে দুঃখিত। সরি ফর সবাই ঠিক হয়নি, একটু সময় দেবেন। এটা একটু সমস্যা হচ্ছে, যেমন হচ্ছে না, আন্তরিকভাবে দুঃখিত। হয়েছে, থ্যাংক ইউ ফর ওয়েটিং। টেকনিক্যাল প্রবলেম হতেই পারে। চলুন আমরা ফিরে যাই। আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করব, কারণ অনেক সময় হয়ে যাচ্ছে। ব্যাখ্যাগুলো আমাদের বাংলা পর্বও প্রায় শেষ। তাহলে আমরা কপালকুণ্ডলা উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে কপালকুণ্ডলা নবকুমার কাপালিক। উপন্যাসটি খুবই দারুণ একটি উপন্যাস, আমি পড়েছি, আপনারা পড়বেন। এবার আমরা ইংরেজিতে চলে যাই, আমাদের বাংলা মোটামুটি শেষ। আমরা ইংরেজি এবার শুরু করব। ইংরেজি খুব ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। ইংরেজি হচ্ছে, আমরা তাহলে শুরু করি ইংরেজি কোশ্চেন। 36 নম্বর, এ স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট, প্রিপারেশন অর প্র্যাকটিস ইজ কল্ড। এটার অর্থ বোঝাচ্ছে যে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই কেউ যদি কোনো বক্তব্য দেয় তাহলে সেটাকে কি বলে? সেটাকে বলে এক্সটেম্পোর স্পিচ, অর্থাৎ পূর্ব প্রস্তুতি ছাড়া বক্তব্য দেওয়া। 35 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। আসলে এই অপশনগুলোর মধ্যে কোনটা
সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাই বোঝাবে। ওকে, তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। মেমোরান্ডামের প্লুরাল হচ্ছে মেমোরান্ডা, আম থাকলে হচ্ছে এ হয়। আর স্টিমুলাস এর প্লুরাল হচ্ছে স্টিমুলাই, আর ওয়েসিস এর প্লুরাল হচ্ছে ওয়েসেস, আর ডাইস হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে ডাইস, কারণ হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুইটাই বোঝায়। ডাইস, কারণ হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুইটাই বোঝায়। 38 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যাডভার্ব। এমন এই অপশনগুলোর মধ্যে এমন সেন্টেন্স নির্বাচন করুন যেখানে ফার্স্ট অ্যাডভার্ব হিসেবে কাজ, মানে অ্যাডভার্ব হিসেবে বসেছে। অ্যাডভার্ব বলতে আমরা বোঝাই কোনো সেন্টেন্সকে কোথায় কখন আহ, দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব আমরা পাই। তাহলে অপশনে, এই অপশনে হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, কারণ এটা ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, এখানে বলা হয়েছে খুব জোরে গাড়ি চালিও না। এখানে আমরা যদি প্রশ্ন করি যে কেমন জোরে গাড়ি চালিও না, খুব জোরে, কি কেমন, কোথায়, এই দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাবে। 39 নম্বর প্রশ্ন, ইট ওয়াজ এ কাওয়ার্ড অ্যাটাক অন এ ডিফেন্সলেস ম্যান, কাওয়ার্ডলি অ্যাটাক। এখানে উত্তরটা অ্যাডজেক্টিভ হবে। কেন অ্যাডজেক্টিভ হলো আমরা একটু বুঝে নিই। আমরা জানি কিছু টেকনিক এখানে আছে, যে কোনো ডিটারমিনার এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। আসলে আমি ওরকম ইংলিশ টিচার বা এক্সপার্ট নই, তারপরেও আমি স্টুডেন্ট বা ছাত্র হিসেবে বা চাকরি প্রত্যাশী হিসেবে এবং চাকরি প্রার্থী হিসেবে যতটুকু বুঝি ততটুকু বোঝানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ, হেয়ার পাস্ট হচ্ছে প্রিপোজিশন, কারণ এখানে পাস্ট প্রিপোজিশনের কাজ করেছে। 41 নম্বর প্রশ্ন, আয়না স্লিপস অনলি, অহনা স্লিপস অনলি 4 hours at night। এর উত্তর মানে বাংলা অর্থ যদি করি, যে অহনা রাতে মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছে। এখানে স্লিপস কি বোঝাচ্ছে? উত্তর হবে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ হচ্ছে অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এটা চেনার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে সেন্টেন্সের যদি অবজেক্ট না থাকে, এখানে অবজেক্ট নাই, অবজেক্ট যদি না থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ। 42 নম্বর প্রশ্ন, হি স্টার্টেড টিচিং হেমলেট। এখানে টিচিং হবে জিরান্ড, কারণ জিরান্ড নাউন এবং ভার্বে কাজ করে। জিরান্ড হচ্ছে নাউন প্লাস ভার্বে কাজ করবে, তাহলে তাকে জিরান্ড। হি স্টার্টেড টিচিং, এখানে জিরান্ডে কাজ করছে, আর জিরান্ড হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, সেন্টেন্সের যে কোনো স্থানে বসতে পারে। 43 নম্বর প্রশ্ন, fill in the blank with the appropriate preposition, she was married। ম্যারিড এর পরে সবসময় টু হয়। রিচ ম্যান, উত্তর হবে টু। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিবলিং। সিবলিং অর্থ আমরা জানি যে সহোদর, ভাই বোন, ভাই বোনকে সিবলিং বলে, এই কারণে হচ্ছে কমন জেন্ডার, কারণ ম্যাসকুলিন ফিমেল উভয়কে বোঝাচ্ছে, এই জন্য কমন জেন্ডার। আর এটা তো সঠিক উত্তর হবে রিমিনিসেন্স, কারেক্ট স্পেলিং। 46 নম্বর, দ্য ইডিয়ম স্মেল এর বাংলা অর্থ হচ্ছে সন্দেহ করা। এর জন্য উত্তর হবে সাসপেক্ট সামথিং রং। সিলেক্ট দ্য সিনোনিম ফর ইনক্রিমেন্ট, এর উত্তর হবে রাফ। টেল মি ফ্র্যাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস, দ্য আন্ডারলাইন পার্ট, এই যে হোয়াই ইউ ডিড দিস, এখানে আন্ডারলাইন করতে ভুলে গেছে, আন্ডারলাইন পার্ট, এটা হবে উত্তর হবে নাউন ক্লজ, কারণ হচ্ছে এটা অবজেক্ট বা নাউনের স্থান যে কোনো স্থানে বসছে, এই কারণে হচ্ছে এটা নাউন ক্লজ। দ্য প্রিফিক্স নন ক্যান বি অ্যাডেড টু, এই নন
প্রিফিক্স বলতে বোঝায় হচ্ছে কোনো ওয়ার্ডের সামনে অংশকে হচ্ছে প্রিফিক্স বলে, আর সাফিক্স হচ্ছে ওয়ার্ডের শেষের অংশকে হচ্ছে সাফিক্স বলে। এই নন পার্টিজেন এখানে হবে নন পার্টিজেন, উত্তর হবে নন পার্টিজেন। এই জন্য মানে অন্যান্য তিনটা অপশনের মধ্যে এটার সাথেই শুধু যায়, এই কারণে হচ্ছে প্রিফিক্স হবে নন পার্টিজেন। 50তম কোশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। আই হিয়ার আর সিং, এটার প্যাসিভ ফর্ম হবে she she was here to sing, she was here to sing by me। এই হেয়ার এর পরে অবশ্যই টু হবে। এটা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী জানতে হবে। 51 নম্বর প্রশ্ন, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? ওয়ান অফ মাই সিস্টার ইজ এ নার্স। এটা কেন কারেক্ট হলো এটা আমরা একটু বিস্তারিত দেখি, এখানে ব্যাখ্যাও দিয়েছে, দেখি ব্যাখ্যা কি বলে। আমার অনেক বোনের মধ্যে স্পেসিফিক একজনকে বুঝতে ওয়ান অফ মাই সিস্টার্স ফ্রেজের ব্যবহার ঠিক আছে। ওকে, এখানে অবশ্যই এই সেন্টেন্সটা অর্থ দাঁড়াচ্ছে যে আমার বোনগুলোর মধ্যে, যেহেতু এস আছে, আমার বোনগুলোর মধ্যে একজন নার্স, এটার অর্থ বোঝাচ্ছে। এটা সহজ ছিল, অনেকেই পারবেন। আসলে কিছু প্রশ্ন কঠিন, কিছু প্রশ্ন সহজ, এভাবে আসলে প্রশ্ন তৈরি করা হয়। এবার 52 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য রাইট ডিটারমিনার, শি ওয়ার্কস অ্যাজ অ্যান এফবিআই। অ্যান কেন হলো? আমরা আর্টিকেলের নিয়ম অনুযায়ী জানি যে কনসোনেন্ট যদি ভাওয়ালের মতো উচ্চারিত হয় তার আগে অ্যান বসে। এবার 53 নম্বর, উই মিট মি দ্য ক্যারিং এ বুকেট অফ রেড রোজেস। হেয়ার ক্যারিং ইজ অ্যান পার্টিসিপল। পার্টিসিপল কেন হলো? পার্টিসিপলের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করবে। ক্যারিং এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, কারণ উই মিট মেঘা, এই মেঘাকে বা কোনো ওয়ার্ড যদি নাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। ওকে, আমরা একটু ব্যাখ্যা পড়ার সময় পাচ্ছি না। আমি আসলে এটা প্রিন্ট করেই সলভ করার জন্য এবং নিজের উত্তর মেলানোর জন্য বসে পড়েছি। সেই অভিজ্ঞতায়, ইনস্ট্যান্ট অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি চেষ্টা করছি যাতে আমরা যে ভুলগুলো করি চাকরিপ্রার্থী হিসেবে সেগুলো যাতে আপনারা না করেন। নম্বর প্রশ্ন, 5 years have passed since his father died. Identify the correct simple form of the sentence from the following options. His father died 5 years ago. উত্তর হবে his father died 5 years ago। এটা সিম্পল ফর্ম, এটা আসলে কমপ্লেক্স ফর্মে দেওয়া আছে, সিন যেহেতু আছে এটা কমপ্লেক্স ফর্ম, কমপ্লেক্স থেকে সিম্পল করেছি আমরা। his father died 5 years ago। choose the antonym of controversy। আমরা বুঝি, অনেক সময় বলি না যে এই বিষয়গুলো নিয়ে কন্ট্রোভার্সি আছে, মানে বিতর্ক আছে, মতবিরোধ আছে। এটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, এটার বিপরীত শব্দ হচ্ছে ইউনানিমিটি, মানে সর্বসম্মত বা ঐক্যমত্য বা মতৈক্য। আসলে আমাদেরকে এগুলোর ভোকাবুলারি যদি আমাদের জানা না থাকে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর করা বেশ কঠিন হবে। জানা না থাকে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর করা বেশ। 56 নম্বর প্রশ্ন, এটাই যে আমরা এখন সাহিত্যের মধ্যে চলে এসেছি, ইংলিশ লিটারেচার। এটা খুব কমন একটি প্রশ্ন, এটা অনেকেই পারবে ইনশাল্লাহ। For God's sake, hold your tongue and let me laugh. This line is taken from the poem. কোন কবিতা থেকে এই উক্তিটি নেওয়া হয়েছে? উত্তর হবে দ্য ক্যানোনাইজেশন। উত্তর হবে দ্য ক্যানোনাইজেশন। এই কবিতাটি লিখেছে জন ডনি। জন ডনি এর বিখ্যাত কবিতাটি দ্য ক্যানোনাইজেশন। আসলে এটা বিখ্যাত হওয়ার আরেকটি কারণ হচ্ছে আমাদের
রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই উক্তিটি তার শেষের কবিতা উপন্যাসে ব্যবহার করেছেন। এই জন্য আসলে বলা হয় যে ব্যাখ্যা পড়লে অনেক কিছু জানা যায়। আর একবার যদি পড়ার মধ্যে আপনি মজা পেয়ে যান তাহলে মানে পড়তে পড়তে কখন যে সময় পার হয়ে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না। তাহলে জন ডনি এর কবিতা থেকে ফর সেক গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, এই উক্তিটি দ্বারা প্রভাবিত হয়ে শেষের কবিতা উপন্যাসে লেখা হয়েছে। 57 নম্বর প্রশ্ন, দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ রাইটেন বাই J.M. সায়েন্স। এটাও আমার জানা, মানে অনেক প্লে জানা ছিল পড়ার মধ্যে, কিন্তু আসলে অনেক সময় পরীক্ষার হল তো পরীক্ষার হলই, মাথায় আসে না। ব্যাখ্যাগুলো একটু স্কিপ করে যাচ্ছি যাতে আমরা দ্রুত শেষ করতে পারি। 200টা প্রশ্ন অলরেডি আমাদের অনেকক্ষণ লাইভ হয়ে গেছে। তবে অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখবেন বা দেখছেন, তারা হতাশ না হয়ে পড়া চালিয়ে যান। আগামীতে আসলে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ, কারণ রিজিকের মালিক সৃষ্টিকর্তা। 58 নম্বর প্রশ্ন, neither a borrower nor a lender be for loan of loses both itself and friend. This extract is taken from Shakespeare's play. এটা কোন শেক্সপিয়ারের কোন নাটক থেকে নেওয়া হয়েছে? হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। আসলে আমাদেরকে প্রতি পরীক্ষায় শেক্সপিয়ার, বিগত সালে যত বিসিএস বা যত চাকরি পরীক্ষা আছে ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসলে শেক্সপিয়ারের উইলিয়াম শেক্সপিয়ারের সাহিত্যকর্ম থেকে বিভিন্ন রচনা আসে। বিশেষ করে তিনি অনেক 57টি মতো নাটক লিখেছে বা কম বেশি হতে পারে। এছাড়াও তার নাটকের বিখ্যাত উক্তি, নাটকের চরিত্রগুলো থেকে প্রশ্ন প্রায় সময় হয়ে থাকে। 49 নম্বর, হু কম্পোজ দ্য ইলিজিক পোয়েম থায়ারসিস? এটা আনকমন প্রশ্ন, এটা জানা ছিল না। ম্যাথিউ আর্নল্ড উত্তর। 60 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য রাইটার অফ দ্য ফেমাস এসে ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট? টি.এস. ইলিয়ট উত্তর হবে টি.এস. ইলিয়ট। হু ইজ দ্য রাইটার অফ দ্য ফেমাস এসে ট্রেডিশন, যে বিখ্যাত, আসলে একটু গলা সমস্যা হচ্ছে, সরি ফর দ্যাট। ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এর লেখক টি.এস. ইলিয়ট। টি.এস. ইলিয়টের অনেক বিখ্যাত গ্রন্থ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, দ্য ককটেল পার্টি, এগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। 61 নম্বর প্রশ্ন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট? এই উক্তিটি একটা বিখ্যাত উক্তি, এটি টি.বি. শেলি এর টু এ স্কাইলার্ক সাহিত্য থেকে এসেছে বা কবিতা থেকে এসেছে। আরেকটি বিখ্যাত উক্তি পি.বি. শেলির, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? শীত যদি আসে বসন্ত কি আর দূরে থাকে? এই উক্তিটি নেওয়া হয়েছে ওডে টু দ্য ওয়েস্ট উইন্ড। 62 নম্বর প্রশ্ন, হু অথর্ড দ্য ফিউচারিস্টিক নভেল ব্রেভ নিউ ওয়ার্ল্ড? অল্ডোস লিওনার্ড হ্যাক্সলি। এটা আমার জানা ছিল না, এটাও একটু মোটামুটি ক্রিটিক্যাল, যারা সাহিত্য খুব গভীরভাবে বা সাহিত্যিক স্টুডেন্ট তারা পারবেন। এবার 63 নম্বর প্রশ্ন, গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার্স, রবার্ট ফ্রস্ট। দ্য লাইন ওয়াজ রিটেন বাই রবার্ট ফ্রস্ট। গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার্স লাইনটি লিখেছেন রবার্ট ফ্রস্ট, এটি তার বিখ্যাত কবিতা মেন্ডিং ওয়াল হতে নেয়া। পরের প্রশ্নে চলে যাই।
64 coward dies many times before their deaths. The valiant never tasted of death but once. Is in which play of Shakespeare do you find this good? Romeo and Juliet. Coward die many times. এটা খুবই বিখ্যাত একটি উক্তি এবং প্রায় সময় আসে। এটা শেক্সপিয়ার, আগেই বলেছিলাম যে শেক্সপিয়ার থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে, তারই ধারাবাহিকতায় আরেকটি প্রশ্ন এসেছে যে কাওয়ার্ড ডাই মেনি টাইম বিফোর দেয়ার ডেথ, এর অর্থ হচ্ছে যে ভীরু কাপুরুষ মৃত্যুর আগেই অনেকবার মারা যায় বা অনেকবার মরে। শেক্সপিয়ারের আরো কিছু বিখ্যাত উক্তি, টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইট ইন দিস ওয়ার। এটা লেডি ম্যাকবেথ বলে। এটা খুব পছন্দের একটি উক্তি যে all the perfumes of Arabia will not sweeten this. এগুলো থেকে প্রায় প্রশ্ন হয়ে থাকে, এগুলো অবশ্যই ভালো করে পড়বেন। এবার 65 নম্বর প্রশ্ন, knowledge comes but wisdom lingers. This quote is extracted from Tenny's poem Little Locksley Hall. এটা আনকমন প্রশ্ন, এটা আমার জানা ছিল না। গলা বসে যাওয়ার মতো অবস্থা আসলে। একসাথে অনেকদিন কথা বলা হয় না। লর্ড আলফ্রেড টেনিসন এর বিখ্যাত আরো কিছু সাহিত্যকর্ম রয়েছে, তার মধ্যে ইন মেমোরিয়াম, ওলেসিস। এই ওলেসিসটা প্রায় আসে যে ওলেসিস কে লিখেছে, লর্ড আলফ্রেড টেনিসন। তারপর মর্টেডি অথর, এটাও এসে থাকে বিগত সালের বিশেষ প্রশ্নগুলোতে এসেছে। এবার 66 নম্বর প্রশ্ন, দ্য ট্র্যাজেডি স্যামসন অ্যাগনিস্টস ওয়াজ পেন্ড বাই, কে লিখেছেন? জন মিল্টন। এটাও আমার জানার বাইরে, এটাও সাধারণত বিগত সালে পরীক্ষা এবং প্রশ্নগুলোতে আসেনি। এরপরে প্রশ্ন আমরা চলে যাই 37 নম্বর, হু ইজ দ্য প্লেরাইট অফ দ্য অ্যাবসার্ড ড্রামা ওয়েটিং ফর গোডট? স্যামুয়েল ব্যাকেট। এই প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল, যারা সাহিত্যের স্টুডেন্ট, ইংলিশ লিটারেচার স্টুডেন্ট, তারা পাওয়ার সম্ভাবনা বেশি। 64 নম্বর প্রশ্ন, it's strange dash but true for truth is always strange. Stranger than fiction, this quote is taken from a poem of লর্ড বাইরন। এই উক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? লর্ড বাইরনের কবিতা থেকে, লর্ড বাইরনের কবিতা থেকে নেওয়া হয়েছে। 69 নম্বর, হু রোট দ্য নভেলা হার্ট অফ ডার্কনেস? জোসেফ কনরিড। হু রোট দ্য নভেলা হার্ট অফ ডার্কনেস? হার্ট অফ ডার্কনেস এটি কে লিখেছেন? জোসেফ কনরিড। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য রাইটার অফ দ্য অটোবায়োগ্রাফিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল এসে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট? এটি লিখেছেন চার্লস ল্যাম। এই প্রশ্নগুলো আসলে একটু ক্রিটিক্যাল করছে, এগুলো সচরাচর অনেকেই পারবে না। জর্জ অরওয়েল ছিলেন একজন ঔপন্যাসিক। আমাদের ইংরেজি শেষ, বাংলা ইংরেজি শেষ, বাংলা 35, ইংরেজি 35। এর মধ্যে জানাশোনার মধ্যে হয়তো 30, 35 বা 40টা এরকম হবে 70টার মধ্যে। আর বেশ কিছু বেসিক এবং একটু মেধা খাটিয়ে অ্যান্সার করতে হবে। 71 নম্বর প্রশ্ন, এখন আমরা বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে চলে আসি। এগুলো একটু দ্রুত আমরা শেষ করব, অনেক ব্যাখ্যা, এই জন্য একটু দ্রুত শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা শুরু করি। কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? আল্লামা ইকবাল। এই যে এই প্রশ্নটা যদি কেউ পড়ে না থাকে তাহলে পারাটা বেশ কষ্টসাধ্য। দ্বিজাতি তত্ত্ব আমরা সাধারণত স্বাভাবিক দৃষ্টিতে আমরা মোহাম্মদ আলী জিন্নাহকে অনেকে দাগাবে, কিন্তু হবে হচ্ছে আল্লামা ইকবাল।
72 নম্বর প্রশ্ন, কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 1954 সালে। কেন? এটা 1956 সাল হওয়ার কথা। পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা, যাক, না সরি। আচ্ছা, 9 মে 1954 সালে পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা, এইখানে একটু কনফিউশন ক্রিয়েট হয়। আমার স্বাভাবিক দৃষ্টিতে আমি ভেবেছিলাম 1956 সালে। তাহলে কেন 1956 সাল হবে না, 1954 সাল হবে? যে 1954 সালে পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়। স্বীকৃতি দেওয়া হয়, অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়। আর বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় তার 2 বছর পর 1956 সালে। এইখানে কনফিউশনটা হবে অনেক স্টুডেন্টের মধ্যে, যে সাংবিধানিক স্বীকৃতি আর হচ্ছে এমনি স্বাভাবিকভাবে গণপরিষদের অধিবেশনে স্বীকৃতি। প্রথম স্বীকৃতি আর এটা সাংবিধানিক স্বীকৃতি, এখানে কনফিউশন। এই জন্য উত্তর হবে 1954। তমদুন মজলিস এর নেতা আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞান। এগুলো আসলে আমরা যখন তমদুন মজলিস বা ইতিহাস ঐতিহ্য নিয়ে পড়াশোনা করি তখন একটু বিস্তারিত পড়ে বা রিডিং পড়ার মতো হলেও যাতে কয়েকবার রিডিং পড়ে মনে থাকে এইভাবে পড়া উচিত। না হলে এরকম অনেক গভীর থেকে প্রশ্নগুলো হয়, একটু ডিটেলস থেকে প্রশ্নগুলো হয়। 1947 সালে 15 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদুন মজলিস গঠিত হয়। আবুল কাসেম তমদুন মজলিস গঠন করে 1947 সালে। আরেকটা প্রশ্ন হয়ে থাকে, তমদুন মজলিস ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হিসেবে পরিচিত। যত নম্বর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতা ছিলেন? এটা নিয়ে একটু কনফিউশন আছে, সরি কনফিউশন নেই, কল্যাণ মিত্র ছিলেন। এটা আমরা জানি জল্লাদের দরবার, এটা কমন প্রশ্ন। একটু ব্যাখ্যা করি। কল্যাণ মিত্র অনুষ্ঠানটি পরিচালনা করতেন এবং এতে জেনারেল ইয়াহিয়া খানকে কেল্লা ফতে খান হিসেবে ব্যঙ্গাত্মকভাবে চিহ্নিত করা হতো। এই অনুষ্ঠানে ইয়াহিয়া খানের অমানবিক ও পাশবিক আচরণের ব্যঙ্গ করে তুলে ধরা হতো, যার ফলে এটি মুক্তিকামী মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। এই জল্লাদের দরবার, আসলে যখন আপনারা যে কোনো প্রশ্ন করবেন ব্যাখ্যা করবেন। প্রথমে ওকে। আমাদের প্রায় 1 ঘন্টার মতো হয়তো লাইভ হয়ে গেছে, আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করবো। 75 নম্বর প্রশ্ন, কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? 20 জানুয়ারি। এটা কমন প্রশ্ন, অনেকেই জানবেন। 20 জানুয়ারি, এটা জাতীয়। আরেকটা প্রশ্ন আসে যে শহীদ আসাদ দিবস কবে পালন করা হয়? 20 জানুয়ারি। 76 নম্বর প্রশ্ন, ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ পত্রিকাটির সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। পত্রিকাটি 1861 সালে 7 মার্চ বাবুবাজারের বাংলা যন্ত্র থেকে প্রথম প্রকাশিত হয়। সেরিকালচার বলতে রেশম পোকা, এই যে একটি সহজ একটি কমন প্রশ্ন। এই কি বলে, বিভিন্ন পাখি পালন, পশুপালন, মৎস্য পালন, এগুলো থেকে প্রশ্ন প্রাইমারি এনটিআরসি সব কিছুতেই বারবার এসে থাকে। মৌমাছি পালন বিদ্যাকে বলে এপিকালচার, মৎস্য চাষ পিসিকালচার, পাখি পালন এগ্রিকালচার, চিংড়ি চাষ পন্ড কালচার, উদ্যান পালন হর্টিকালচার, সামুদ্রিক মৎস্য মেরিকালচার। এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, যে প্রাইমারি হোক যে কোনো জায়গায় আসে এসে থাকে।
78 নম্বর প্রশ্ন, ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল কোনটি? চা। 79 নম্বর প্রশ্ন, বিগত 50 বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? আহ এটা ধান। অনেকে আবার দেখলাম যে ভুট্টা দিয়েছে, বিভিন্ন কোচিং সেন্টার। আসলে স্বাভাবিক দৃষ্টিতে 50 বছর আগে আমরা যদি এটা একটু, এগুলো হচ্ছে আইকিউ এর প্রশ্ন, আপনারা একটু ভেবেচিন্তে উত্তর দিতে হবে যে বিগত 50 বছরে বাংলাদেশের কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের ধানের অনেক জাত হয়েছে এবং আহ, কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন এবং যারা কৃষক রয়েছেন তারা বিভিন্ন জাত উদ্ভাবনের মাধ্যমে ধান ধান থেকে আমরা চাল পাই, সেই চালের উৎপাদন বৃদ্ধি পেয়েছে কারণ আমাদের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই আমাদের ধানের উৎপাদন বৃদ্ধির জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন। একটু sound বল। 80 নম্বর প্রশ্ন, 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। 17 কোটি, প্রায় 17 কোটি। কারণ হচ্ছে 2022 সালে যে জনশুমারি হয়েছিল সেখানে মোট জনসংখ্যা ছিল 16,98,28,911 জন, বা প্রায় 17 কোটি। এই কারণে যেমন 17 কোটি কাছাকাছি, এটা হচ্ছে আইকিউ এর প্রশ্ন, যে আপনি সঠিক উত্তরটা জানেন যে 16,98,00,000। এইখানে হচ্ছে আইকিউ যে প্রায় 17 কোটি, 17 কোটি কাছাকাছি। আর জনসংখ্যা বৃদ্ধি হার 1.12%। নারী পুরুষের অনুপাত 100:98.7। জনসংখ্যার ঘনত্ব 1119 জন, অর্থাৎ 1119 জন। জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম। এশিয়ায় মুসলিম বিশ্বে এশিয়ার মধ্যে পঞ্চম এবং মুসলিম বিশ্বের চতুর্থ, সার্কভুক্ত দেশে তৃতীয়। আর বর্তমানে জনসংখ্যা বেশি ভারতে। ভারত এখন প্রথম, আগে চীন ছিল, এখন ভারত প্রথম। এই প্রশ্নটা প্রায় এসে থাকে যে জনসংখ্যায় বৃহৎ দেশ কোনটি? ভারত। ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশ গ্রামীণ অর্থনীতিতে দারিদ্র্য হ্রাস করে। এই যে ক্ষুদ্র ঋণ চলে এসে, ক্ষুদ্র ঋণের কথা আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন 1982 অথবা 83 সালে। ভুল হলে ক্ষমা করবেন। এই আমাদের বর্তমান মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারই বিভিন্ন কার্যক্রম এবং তার জীবনী থেকে প্রায় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে এবং আগামীতেও এসে থাকবে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনারা সকলে পড়বেন। 82 নম্বর প্রশ্ন, বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছে? বেশি প্রবাসী, আমরা স্বাভাবিকভাবে চিন্তা করলে এটা সহজ প্রশ্ন, যে সৌদি আরব। আমরা কিছু চিন্তা করলে যে বিদেশ যাব, কথা চিন্তা করলে আমরা সৌদি আরব যাওয়ার চিন্তা করি, কারণ সৌদি আরবে হচ্ছে বেশি প্রবাসী বাস করে। 83 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মতে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মুদ্রাস্ফীতির সহনশীল মাত্রা হলো 6 থেকে 8%। বর্তমানে বাংলাদেশের মুদ্রাস্ফীতি 5.5%। এখানে একটু কনফিউশন হয় জিডিপি এবং মুদ্রাস্ফীতির, আমারও কনফিউশন হয় যে কোনটা হবে, জিডিপি 6.5% হবে নাকি 5.5%। এটা অবশ্যই আপনারা ইনশোরে নেবেন, এটা একটু অনেক সময় কনফিউশন তৈরি করে। 83 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইন। অর্থ পাচারের কারণ নয় কোনটি? অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করা। বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? আর্জেন্টিনা, ব্রাজিল। এই জিনিসগুলো আসলে একটু কষ্টকর, এটা জানা না থাকলে
পারা যাবে না। পরে প্রশ্ন, বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মুদ্রাস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি? বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া, বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। আমরা একটু দেখে নিই। বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা এটি। এটি 12ই নভেম্বর 2023 সালে উদ্বোধন করা হয়। এই সার কারখানা থেকে বছরে প্রায় 10 লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়। কোন অনুচ্ছেদ মতে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7-এর খ। আসলে প্রতি বিসিএস বলেন, বিসিএস এর সিলেবাসের মধ্যে আছে যে সংবিধান থেকে 1, 2টা বা 3টা প্রশ্ন আসবেই। তারই ধারাবাহিকতায় এবছরও সংবিধান থেকে 2টা কি 3টা প্রশ্ন এসেছে, এক নজরে দেখেছিলাম। আমাদের সংবিধানের ইতিহাস, সংবিধানের 153টি অনুচ্ছেদ এবং 11টি অধ্যায়, এছাড়াও যে বিস্তারিত বিষয়গুলো আছে সেগুলো জানা উচিত। এখানে আমরা একটু দেখি ব্যাখ্যা। অনুচ্ছেদ 1-এ প্রজাতন্ত্র, 2-এ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, 2-এর ক রাষ্ট্রধর্ম, 3-এ রাষ্ট্রভাষা প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, অনুচ্ছেদ 4-এ জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, 5-এ রাজধানী, 6-এ নাগরিকত্ব, 7-এ সংবিধানের প্রাধান্য, অনুচ্ছেদ 7-এর ক সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, অনুচ্ছেদ 7-এর খ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য। বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই কমন প্রশ্ন, এটা আসলে প্রায় পরীক্ষায় এসেছে, এটা অনেকেই পারেন। গরম খুব ঘেমে যাচ্ছে। পরে প্রশ্ন চলে যাই। 31 নম্বর প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে, এইখানে একটি আইকিউ প্রশ্ন। এটা যারা জানেন এইখানে একটু মাথা খাটায় উত্তর দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে, মানে সংবিধানের যে সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় বা বাতিল করা হয়, সেই সংশোধনী যদি পুরোপুরি বাতিল হয় তাহলে ওইটা আবার পুনরায় চালু হবে বা পুনঃ প্রবর্তন করা যাবে। এখানে হচ্ছে আইকিউটা যে বন্ধ করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে, যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে, সেটাকেই হচ্ছে আমরা যদি বাতিল করি তাহলে ওইটা আবার পুনর্বহাল হবে। এটা হচ্ছে একটু মাথা খাটাই প্রশ্ন উত্তর দিতে হবে, গতানুগতিক। এই জন্য প্রথমে বলেছিলাম যে প্রশ্নগুলো খুব ক্রিয়েটিভ প্রশ্ন হয়েছে, যে মুখস্থ বিদ্যা এখানে কাজ করবে না, মুখস্থ বিদ্যার পাশাপাশি মাথাও খাটাতে হবে। এই যে জুলাই শহীদ দিবস, জুলাই নিয়ে আমাদের প্রশ্ন চলে এসেছে। জুলাই শহীদ দিবস 16ই জুলাই, এটা আগামী পরীক্ষাগুলোতেও আসবে। আর 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকার নিয়ে প্রতিটি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা 101%। এজন্য সবাই বিষয়গুলো খুব সুন্দর করে পড়বেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? 2024 সালের 8 আগস্ট। এগুলো আসলে কম বেশি সহজ প্রশ্ন হয়েছে, আসলে কঠিন সহজ মিলেই বিসিএস প্রিলিমিনারি এক্সাম।
এই জন্য প্রথমে হতাশ হওয়া যাবে না। প্রিলিমিনারি পরীক্ষা অনেক ধৈর্যের একটি পরীক্ষা। আমরা কন্টিনিউ করি। 94 বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়? 5 বার। এটা আসলে অনেকেই পারবে না। আবার কেউ কেউ যারা একটু বিস্তারিত জানেন ইতিহাসগুলো তারা পারবেন। তাহলে প্রথম জরুরি ঘোষণা হয় 1974 সালে, দ্বিতীয় 1981 সালে, তৃতীয় 1987 সালে, চতুর্থ 1990 সালে, পঞ্চম 2007 সালে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন আইনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? 18 মার্চ 2020 সালে। 2020 সালে 18 মার্চ ভারতীয় আইনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিল অ্যাক্টে পরিণত হয়। 23 মার্চ তা জেনারেল অনুমোদন লাভ করে। লর্ড হার্ডিঞ্জ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 9 মাস পর 1921 সালে জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যথারীতি ক্লাস শুরু করেন। অর্থাৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে এই প্রশ্নটা আসে, তখন আমরা লিখব 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 21শে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন ভাস্কর নভেরা আহমেদ। উনি পরলোক গমন করেছেন। নভেরা আহমেদ জন্ম 1939 সালে, মৃত্যুবরণ 2015 সালে। এটা শেষ করে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীভূত কাঠামো। টেস্টে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। একটু দ্রুত শেষ করে দিচ্ছি, সামনে অঙ্ক আছে, অঙ্ক একটু বোঝাবো। আর এগুলো আসলে সাধারণ জ্ঞান কিছুটা বিস্তারিত জানা এবং মুখস্থ বিদ্যা এখানে কার্যকরী। 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? দৈনিক গণকণ্ঠ। ওয়াসফিয়া নাজরীন বিখ্যাত কেন? কেন ওয়াসফিয়া নাজরীন বিখ্যাত? এটাই হচ্ছে প্রশ্নের মূল বিষয়। এবারের জয়ী হিসেবে ওয়াসফিয়া নাজরীন বিখ্যাত। আর আমাদের মুসা ইব্রাহিম 2010 সালে এবারের জয় করেন। এম এ মুহিত 2011, 2012 দুইবার। নিশাত মজুমদার 19 মে 2012। ওয়াসফিয়া নাজরীন 2012 সালে। এই যে ওয়াসফিয়া নাজরীন, আমরা সাধারণত নিশাত মজুমদার এদেরকে বেশি পরিচিত। তারপরে খালিদ হোসেন 2013 সালে, বাবর আলী 2024, ইকরামুল হাসান শাকিল 2025 সালে। এটা ইম্পর্টেন্ট, এটা আগামী পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা রয়েছে। একশো 1 নম্বর প্রশ্ন। আমাদের 100টা প্রশ্ন হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে আমাদের ক্লাস চলছে। দেখি কতক্ষণ টেকনিক্যাল সাপোর্ট এবং পরিবেশ পরিস্থিতি সাপোর্ট দেয়, ততক্ষণ আমরা চালিয়ে যাব আমাদের ক্লাস। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছর পুরনো শহরের নাম কি? পেনিকো। এটা সাম্প্রতিক প্রশ্ন থেকে এসেছে। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? পেনিকো। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? 181 নং প্রস্তাব। নিম্নের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? সিরিয়া। এই যে আমরা এখন আন্তর্জাতিকে চলে এসেছি। এই প্রশ্নটা পাওয়া বেশ কষ্ট। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? 1981 নং প্রস্তাব। নিচের কোন সভ্যতার সময়কাল ওজন পরিমাপ
ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল নিচের কোন সভ্যতায়? ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল সিন্ধু সভ্যতায়। ন্যাটো চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে? আর্টিকেল ৫। এইগুলো একটু ক্রিটিক্যাল প্রশ্ন। এগুলো এই ধারাগুলো আসলে অনেকে জানার কথা না। ১০৬ নম্বর প্রশ্ন, রোম স্ট্যাটিউ এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি। আইসিসি আইসিসি কোথায়? এর সদর দপ্তর কোথায়? এই প্রশ্নগুলো আসে। আইসিসি এর সদর দপ্তর দি হেগ, নেদারল্যান্ডসের দি হেগ শহরে। ২১০৭ কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমানা দ্বারা বিভক্ত? যুক্তরাষ্ট্র, কানাডা। মেডিসিন লাইন সীমানা দ্বারা বিভক্ত যুক্তরাষ্ট্র, কানাডা। বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদ সম্মতি জানায়? ৬ নভেম্বর ১৯৮৪। যুক্তরাষ্ট্রে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা চালায়? ২১ জুন ২০২৫। এই যে এটাও একটা সাম্প্রতিক প্রশ্ন। ইরান এবং ইসরায়েলের যে ১৩ জুন এদের যে যুদ্ধ শুরু হয়, ইসরায়েল ইরানে ১৩ জুন অ্যাটাক করে। এই অ্যাটাকের নাম দেয়া হয় অপারেশন রাইজিং লায়ন। আর ইরানের পরিচালিত অভিযানের নাম হচ্ছে ট্রু প্রমিস 3। ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? এটা নিয়ে কনফিউশন রয়েছে। আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি? রাশিয়া। দ্য ওয়ান বিগ বিউটিফুল, এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নটা আসে যে আফগানিস্তান তালেবান সরকারকে কে বৈধতা প্রদান করেছে? রাশিয়া। দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট ইউএসএ হতে রেমিটেন্স প্রেরণ করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে? ১%। এটা আনকমন প্রশ্ন। এই যে আরেকটা কমন প্রশ্ন, এটা অনেকেই পারবে। কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস। কিয়োটো বিভিন্ন প্রোটোকল আছে, কিয়োটো প্রোটোকল, কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক। তারপরে হচ্ছে ওজোন স্তর সম্পর্কিত প্রোটোকল। এগুলো প্রায় একই থাকে। গরম লাগছিল, গান গিয়েছে, একটু নয়েজ প্রবলেম হতে পারে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন। ক্লাইমেট ভুলনারেবল ফর্ম সিভিএফ কবে প্রতিষ্ঠিত হয়? ২০০৯ সালে। ওকে, বিশ্ব পরিবেশ দিবস কবে? ৫ জুনে। এটা কমন প্রশ্ন, এটাও বিগত অনেক পরীক্ষা এসেছে। আর ক্লাইমেট ভুলনারেবল ফর্ম কবে প্রতিষ্ঠিত হয়? ২০০৯ সালে। ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয়? ১৯৬০ সালে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয়? ১৯৬০ সালে। ইউনপস এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। ইউনপস এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। বর্তমানে অর্থনীতির ব্যক্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? ইউরোপীয় ইউনিয়ন। ইউ এর পুরো মিনিং হচ্ছে ইউরো, ইউরোপীয় ইউনিয়ন। ওকে, ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইউ। আর ডাব্লিউটিও হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বড় বাণিজ্যিক জোট।
একসময় জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন এর সদর দপ্তর কোথায়? মাদ্রিদ, স্পেন। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেনে। এই যে সদর দপ্তর থেকে বিগত সালের ধারাবাহিকতায় এবছরও প্রশ্ন এসেছে। সদর দপ্তর বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা বা বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোর সদর দপ্তর থেকে ধারাবাহিকভাবে প্রতি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। কোন দেশটি ওপেকের সদস্য নয়? বাংলাদেশ। বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে? পশ্চিমবঙ্গ। আমরা যদি বাংলাদেশের ম্যাপ দেখি, পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশের যে ম্যাপ রয়েছে তার উত্তর দিকে হচ্ছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। প্রতি 30 ডিগ্রি দ্রাঘিমা। এই যে আমরা এখন ভূগোলে চলে এসেছি। ভূগোলে 121 থেকে ভূগোল শুরু। 121 থেকে ভূগোলের প্রশ্ন শুরু। প্রতি 30 ডিগ্রি দ্রাঘিমার স্থানান্তরের সময়ের ব্যবধান কত মিনিট? এটা 120 মিনিট। কিভাবে 120 মিনিট হলো? আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট। আমরা জানি 1 ডিগ্রি সমান 4 মিনিট। তাহলে 30 ডিগ্রি সমান 30 ইন্টু 4, তাহলে হবে 120। এই কারণে হচ্ছে 120 মিনিট। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে? মালাক্কা ও হরমুজ। আমরা যদি এই জিনিসগুলো আসলে ভূগোল পড়তে গেলে অবশ্যই আপনাকে ম্যাপ এবং এখন তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। তথ্য প্রযুক্তিকে কিভাবে কাজে লাগাবেন? সেটা হচ্ছে গুগল আর্থ নামে অ্যাপস আছে। সেই অ্যাপস থেকে আপনারা অবস্থানগুলো বিভিন্ন প্রণালী বা বিভিন্ন কত ডিগ্রি অ্যাঙ্গেলে, কত ডিগ্রি উত্তর দক্ষিণ অবস্থান, সেগুলো দেখে নিতে পারেন। এই কারণে হচ্ছে ওই আইকিউটা বা ওই তথ্য প্রযুক্তি সম্পর্কে যার ধারণা আছে সেই উত্তরটা পারবে। যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে অবস্থিত? মালাক্কা ও হরমুজ প্রণালী। হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে হয়েছে? ইন্দো-অস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান। বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাসের স্তর অবস্থান করে? স্ট্রাটোমণ্ডল। এই যে বিভিন্ন বায়ুমণ্ডল থেকে প্রশ্ন আসে, তারই ধারাবাহিকতায় প্রশ্ন এসেছে ওজোন গ্যাস কোন স্তরে অবস্থান করে? স্ট্রাটোমণ্ডল। আর আরেকটা প্রশ্ন এসেছে কি প্রায়, যে কোন স্তরে আমরা যে বর্জ্যপাত থাকে, বর্জ্যপাত বা বায়ুমণ্ডলীয় যে বিভিন্ন গ্যাস যা বায়ুমণ্ডলীয় উপাদান কোন স্তরে থাকে? তখন হবে হচ্ছে ট্রোপোমণ্ডল। ট্রোপোমণ্ডল হচ্ছে প্রথম স্তর। যদি আমরা পৃথিবী থেকে মহাশূন্যের দিকে যেতে থাকি তখন হচ্ছে ট্রোপোমণ্ডল প্রথম স্তর, স্ট্রাটোমণ্ডল হচ্ছে দ্বিতীয় স্তর। আর দ্বিতীয় স্তরে থাকে ওজোন। পরের প্রশ্ন, ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা গঠন পাওয়া যায়? দিনাজপুর অঞ্চলে। কনরাড বিযুক্তি ভূ-অভ্যন্তরের কোন স্তরসমূহের মাঝে অবস্থান করে? শিয়াল ও সীমা। এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, সচরাচর সকলে পারবে না। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। উত্তর পশ্চিমাঞ্চল। উত্তর পশ্চিমাঞ্চল বলতে বোঝাচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় হচ্ছে আমাদের উত্তরে, একেবারে উত্তরে অবস্থিত। এদিকে দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, রাজশাহী, রাজশাহী বিভাগ, এই অঞ্চলকে হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল অঞ্চল বলে। এই অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কয়লা। আর কয়লা বেশি উৎপাদন হয় দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনিতে। 129, এল নিনো বাংলাদেশের ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়া কিভাবে প্রভাব ফেলে? বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে। এটা আসলে পড়ার বাইরে। এল নিনো বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কিভাবে প্রভাব ফেলে? বর্ষার বৃষ্টিপাতের ধরন অনিয়ম সৃষ্টি করে।
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কবে প্রণীত হয়? 2012 সালে। আমাদের বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 সালে প্রণীত হয়। আসলে একটানা এভাবে পড়লে অনেকের মাথার উপর দিয়ে যাবে। আমি আসলে এক ভিডিওতেই সবকিছু শেষ করার জন্য চেষ্টা করছি। যদি একটু কষ্ট হচ্ছে, তারপর যদি আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদের উপকার হয় বা কিছুটা কাজে লাগে, সেই চেষ্টাটাই করছি। তরঙ্গের বেলায় কোনটি সত্য? তড়িৎ চুম্বক তরঙ্গ আলোর বেগে গমন করে। আমাদের ভূগোল শেষ, এখন আমরা বিজ্ঞানের মধ্যে প্রবেশ করেছি। আর আধা ঘন্টা লাগবে, ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে শেষ করবো। ক্রিকেট কর্নার প্রভৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে? সত্যেন্দ্রনাথ বসু। ক্রিকেট কর্নার প্রভৃতির সাথে কোন? সত্যেন্দ্রনাথ বসু। কোন গ্যাস গ্রিনহাউস ইফেক্ট ঘটায়? মিথেন, CH4। এগুলো আসলে বেসিক জ্ঞান, আমি একটু দ্রুত শেষ করছি। বিরল ভূতল খনিজ সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? এর অসাধারণ চুম্বক ধর্ম। কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে যায়? সোডিয়াম। ইপিআই এক্সপেন্ড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। স্বাস্থ্য সহকারীর বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি অনেকবার এসেছে। ইপিআই এক্সপেন্ড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ইপিআই ইপিআইতে 11টি রোগের টিকা দেওয়া হয়। কোন স্পেস টেলিস্কোপ 2021 সালে হাবল টেলিস্কোপের স্থলে যুক্ত হয়? জেমস ওয়েব। কিউআর কোডে ব্যবহৃত হয় অপটিক্যাল রিডিং। ইথার সম্বন্ধে কোনটি মিথ্যা? এ মাধ্যম ছাড়া তাড়িত চৌম্বক তরঙ্গ সঞ্চালন সম্ভব নয়। আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক 1 থেকে 10 মেগাহার্টজ। কোনটি শরীরে হাইড্রোজেন সরবরাহ করে? আমিষ। কোনটি শরীরে নাইট্রোজেন সরবরাহ করে? আমিষ হচ্ছে শরীরে নাইট্রোজেন সরবরাহ করে। হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে ফিউশন বিক্রিয়া। আসলে বিজ্ঞান থেকে 15টি প্রশ্ন আসে। সেই যে হাইড্রোজেন বোমা হচ্ছে ফিশন বিক্রিয়া, হাইড্রোজেন বোমা ফিশন বিক্রিয়া। আমরা পারমাণবিক বোমার জনক হচ্ছে ওপেনহাইমার, এটাও ফিশন বিক্রিয়া হয়। কোন গ্রহে কিউরিওসিটি মকার যানটি প্রেরণ করা হয়? মঙ্গল গ্রহে। আসলে হাইড্রোজেন বোমা এটা তো ফিউশন বিক্রিয়া হওয়ার কথা, এখানে হয়তো উত্তর ভুল আছে। কোন গ্রহে কিউরিওসিটি মকার যানটি প্রেরণ করা হয়? মঙ্গল গ্রহে। ফিটকিরিতে কত অণু পানি থাকে? 24 অণু। নেসেসিটি ইভিল কোনটি? পোসেইডন। একটি কম্পিউটারের প্রসেসর ক্লক স্পিড 4 গিগাহার্টজ হলে ক্লক সাইকেল টাইম কত? এটা জানা নাই। আসলে আইসিটি প্রশ্নটা বেশ কঠিন হয়েছে, এখান থেকে আইসিটি প্রশ্ন শুরু। প্রিসিশন এগ্রিকালচারে সাধারণত নিচে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? আইওটি, ইন্টারনেট অফ থিংস। আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমরি ব্যবহার করা হয়। সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে র্যাম বাড়াতে। অপারেটিং ভার্চুয়াল মেমরি, সেকেন্ডারি স্টোরেজ র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমরি। র্যান্ডম অ্যাক্সেস মেমরি, এই র্যাম হচ্ছে ইন্টারনেট বন্ধ করলে এর তথ্যগুলো মুছে যায়, এটাকে অস্থায়ী মেমরি বলে বা ভোলাটাইল মেমরি বলে। কম্পিউটার সিস্টেমের বেঞ্চমার্কিং করা হয় কি পরিমাপের জন্য? সিস্টেমের কর্মদক্ষতা। নিচের কোন ডিভাইসটি প্রধানত এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়? মাইক্রোকন্ট্রোলার। ই-কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রোটোকল ব্যবহৃত হয়? এইচটিটিপিএস। বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? রাউটার। ক্লাউড কম্পিউটিং এর কোন মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদের প্ল্যাটফর্ম সরবরাহ করে? PaaS, পাস। আমাদের দেশ পার হয়ে গেছি, আর এরপরে
ম্যাথ, মেন্টাল এবিলিটি এবং নৈতিকতা রয়েছে। একটি কম্পিউটার সিস্টেমে এই যে বাইনারি, এখানে 2 হবে। বাইনারি সংখ্যাটির মান ডেসিমেল কত হবে? 203। এটা কিভাবে আমরা একটু দেখাই যে এটা হবে হচ্ছে 1 যোগ 2 8, সরি এই পাশে যেগুলোতে 1 আছে সেগুলো যোগ হবে। 64, 128 এটা যোগ করলেই উত্তর হবে। কোন আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহৃত হয়? রাইস, কম্পিউটার টার্ন অন এর সময় সঠিক অর্ডার, পোস্ট। এগুলো আসলে কঠিন প্রশ্ন। না, এগুলো শেষ করবো। থামো। কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন? এসএসডি। ধরা যাক অ্যালগরিদম এ এর রাউন্ড। আমাদের প্রায় শেষ। আসলে আইসিটি প্রশ্নগুলো বেশ কঠিন হয়েছে। এলএলএম চালানোর জন্য নিম্নোক্ত কম্পিউটারে কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? গ্রাফিক্স কার্ড। কোয়ান্টাম কম্পিউটিং এর জনক কাকে মনে করা হয়? রিচার্ড ফাইনম্যান। আমাদের আইসিটি শেষ। এবার অঙ্কের প্রশ্ন। অঙ্ক আসলে একটু বোঝার বিষয়। এগুলো অঙ্ক নিয়ে আবার ইনশাল্লাহ আগামীকাল লাইভে আসবো। এবার নৈতিকতার প্রশ্নগুলো আমরা একটু দেখি। অঙ্ক একটু সময় লাগবে, আমাদের আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যায়। আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ হয়তো। তারপর দেখি আমাদের নৈতিকতার কি কি প্রশ্ন এসেছে। নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান? দক্ষতা। উদ্দেশ্য নৈতিকতা আলোচ্য বিষয় কোনটি? সবগুলো। জনস্বাস্থ্য নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। অনুচ্ছেদ 18। জনস্বাস্থ্য নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এটি 18 নং অনুচ্ছেদে দেওয়া আছে। এবার সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা বিষয়টি সংবিধানের মধ্যে মৌলিক অধিকার। মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে সামাজিকীকরণের মাধ্যমে। বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি উপরের সব কয়টি? মৌলিক মানবাধিকার। স্বাধীনতা নিশ্চিত করা, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা। সুশাসন বিষয়ক ধারণাটি প্রথম কোন খ্রিস্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে? 1992 খ্রিস্টাব্দে। এই একই প্রশ্ন আবার একটু ঘোরাই দিছে, কি টেকনিকটা অ্যাপ্লাই করছে পিএসসি। দেখেন, সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয় 31 অক্টোবর 2003। আমাদের 200তম প্রশ্ন, আমরা শেষে চলে এসেছি। যাক, দীর্ঘক্ষণ যারা সময় দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের শেষ প্রশ্ন আজকের মতো, 7 আগস্ট 2024 পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা 192টি। আসলে মোটামুটি আমরা মেন্টাল এবিলিটি এবং গাণিতিক যুক্তি পাঠ দেখে আজকের মতো শেষ করছি। আগামীকাল ইনশাল্লাহ আবার আসবো মেন্টাল এবিলিটি ও মানসিক দক্ষতার প্রশ্নগুলো নিয়ে। কারণ হচ্ছে ওইগুলো একটু সুন্দর করে বোঝাতে সময় লাগবে, আর সাধারণ জ্ঞান তো অনেকটাই মুখস্থ নির্ভর, সেগুলো একটু আমি ব্যাখ্যা না পড়েই স্কিপ করে গেলাম। যাক, সকলকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর আমিও অনেকদিন পর এতক্ষণ ক্লাস নিলাম একসাথে টানা, বিরতি ছাড়া। এজন্য আমারও বেশ একটু কষ্ট হয়েছে। যাক, ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীতে অনেক এরকম ভিডিও নিয়ে আসবো, নোটিফিকেশন নিয়ে আসবো।